আজকে আমি আবারও হাজির হলাম তোমাদের সামনে নতুন একটা গল্প নিয়ে, যে গল্প আমার মনের মধ্যে অসম্ভব একটা জায়গা বানিয়ে নিয়েছে। মুভিটা দেখার সাথে সাথেই আমার ফেভারিট লিস্টে চলে এসেছে। আমি এরকম কেন বলছি আর কি এরকম ম্যাজিক রয়েছে এই মুভিতে, চলেন দেখি। কিন্তু তার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যদি মুভির গল্প আপনাদেরকে ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকে সাজু এক্সপ্লেইন প্রেজেন্ট করছে বিজয় সেতুপতির কাদাইসি বিবাসাই। মুভিটা IMDb-তে 9 এর রেটিং পেয়ে সুপারহিট হয়েছে। তাহলে আর বেশি প্যাচাল পারা যাবে না, চলো শুরু করি আমাদের আজকের এক্সপ্লেনেশন। মুভির শুরু হয় তামিলনাড়ুর ছোট্ট একটা গ্রাম থেকে, যেখানে দেখানো হয় 80 বছর একটা বুড়োকে যার নাম মায়ান্ডি। এখন তিনি একমাত্র ব্যক্তি যে তার ক্ষেতে ফসল চাষ করে। এই গ্রামে সবাই ক্ষেত চাষ করা ছেড়ে দিয়েছে, কারণ ক্ষেত চাষ করে তারা সেরকম লাভবান হচ্ছে না। কিন্তু মায়ান্ডি চাচা এরকম ভাবতো না, এজন্যই তিনি প্রত্যেক বছরেই তার ক্ষেতে ফসল চাষ করত। অন্যদিকে বাকি গ্রামবাসীদের কেউ শহরে চলে যায় আর কেউ অন্য কাজে লেগে পড়ে। মায়ান্ডি একদম সিধাসাদা মানুষ, তার ইমানদারই তার পার্সোনালিটিকে এমন বানায় যে গ্রামের সবাই তার অনেক রেসপেক্ট করে। মায়ান্ডির পরিবারে কেউ নেই, না কোনো বিবি না কোনো বাচ্চা। রান্না বান্না সাথে বাড়িঘরের কাজ সবই তিনি একাই করেন। হ্যাঁ, গ্রামে তার একটা মুখে বলা বোন আর একটা ভাগিনা আছে। এখন একদিন মায়ান্ডি সামনে যে ফসল চাষ করবে তার বীজ নেওয়ার জন্য বাজারে আসে। তিনি দোকানদারের কাছ থেকে অনেক ভালো কোয়ালিটির বীজ চায়। দোকানদার তাকে একটা প্যাকেট দিয়ে বলে, বাবা এটা অনেক ভালো বীজ, আপনার ফসল আগের চাইতে আরো বেশি আসবে, আর দেখে নিয়েন আগামী বছর আবার আপনি আমার কাছে আসবেন এই বীজ নেওয়ার জন্য। মায়ান্ডি তার কথায় হাসেন আর বলে, কেমন পাগলের মতো কথা বলছেন, আগামী বছর তো আমার ফসলেই এত বীজ হয়ে যাবে কি আমি ওই সব দিয়েই ফসল উৎপাদন করে ফেলবো। তখন এই দোকানদার বলে, বাবা এরকমটা হবে না, কারণ এটা হাইব্রিড বীজ, এটা দিয়ে একবার ফসল উৎপাদন হবে, পরবর্তীতে এটা আর ফসল উৎপাদন করতে পারবে না, তার কোয়ালিটি একদম ডাউন হয়ে যাবে। দোকানদারের এরকম কথা শুনে মায়ান্ডি বীজ না নিয়েই চলে যায়। তারপর একদিন গ্রামে বিজলি পড়ার ফলে অনেক বড় পুরাতন গাছ জ্বলে পুড়ে যায়। এর কারণে গ্রামের লোকেরা একটু ঘাবড়ে যায়, কারণ তারা এই বিষয়টাকে আপসাগুন মনে করে। এই কথা নিয়ে গ্রামে পঞ্চায়েত বসানো হয়। এখানে সরপঞ্চ বলে, ভগবান আমাদের উপর রাগ করে আছে, এই জন্যই আমাদের পূজা করে ওনাকে ধান ভোগ করাতে হবে। কিন্তু সকলে বলে উঠে, কেউ তো ফসল চাষ করছে না, তো ফির ধান কই থেকে আসবে? এ কথা শুনে কিছু লোক বলে উঠে, একমাত্র মায়ান্ডি বাবাই ফসল চাষ করছে, আমাদের তার কাছেই এর জন্য রিকোয়েস্ট করতে হবে। তাই দুই মুরব্বী মায়ান্ডির কাছে এসে পুরো বিষয়টাকে খুলে বলে। তারা বলে, তুমি তোমার ফসলের ক্ষেতের সাথে ধানও চাষ করো, যাতে আমরা সবাই ওই ধান ভগবানকে অর্পিত করে যাতে তার পূজা করতে পারি। মায়ান্ডি খুব সহজেই এই সবের জন্য রাজি হয়ে যায়। পরের দিন থেকেই তিনি তার কাজে লেগে পড়ে। তার দুই গরুকে সাথে নিয়ে ক্ষেত চাষ করতে শুরু করে। এর ওই সাথে আমাদের গল্পে এন্ট্রি হয় সুপারস্টার বিজয় সেতুপতি, যার এই মুভিতে একদম ইউনিক রোল রয়েছে। তার নাম রামাইয়া, আর সে এই গ্রামেই থাকতো। একদিন সে পাশের গ্রামের এক মেয়েকে ভালোবেসে ফেলে। মেয়ের বাবা মা না মানার কারণে মেয়েটা বিষ খেয়ে আত্মহত্যা করে ফেলে। তার গার্লফ্রেন্ড মরে যাওয়ার পর থেকে রামাইয়া এখন পর্যন্ত বিয়ে করে নাই, কারণ সে বিশ্বাস করে ওই মেয়ে এখন ও তার পাশে রয়েছে, তার সাথেই রয়েছে। এই জন্যই সে সব সময় নিজের সাথে দুইটা ব্যাগ রাখতো, একটা তার আর অন্যটা তার গার্লফ্রেন্ডের। আর ঠিক এরকমই সে যখন কোনো কিছু কেনে বা কোনো কিছু খায়, দুইটা করে কেনে, সেটা যাই হোক না কেন। ব্যাগ দুইটা নিয়ে বিভিন্ন জায়গায় মন্দিরে ঘুরে বেড়ায়, আর এভাবে ঘুরতে ঘুরতে কখনো গ্রামেও চলে আসে। গ্রামের লোকেরা এখন তাকে পাগল ভাবে আর তার কথা কেউই বিশ্বাস করে না। আর এখানে আমরা জানতে পারি রামাইয়া যখন গ্রামে আসে সে অলওয়েজ মায়ান্ডির বাসায় এসে আশ্রয় নেয়, কারণ এই গ্রামে তার কথা শোনার মতো আর কেউ নেই। রামাইয়া যখনই তার বাসায় আসে তিনি তার পুরা খেয়াল রাখে, আর আজকেও আসায় তিনি তাকে খাইতে দেয়, আর খাওয়ার জন্য তাকে দুইটা প্লেট দেয়, একটা তার জন্য আর অন্যটা গার্লফ্রেন্ডের জন্য। সকাল হয়ে গেলে রামাইয়া তার দুই ব্যাগ তুলে আবারও অন্য মন্দিরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। অন্যদিকে পূজার দিন কাছে আসতে চলেছে, সেজন্য দুইটা মূর্তির প্রয়োজন। সেজন্য মায়ান্ডির ভাতিজা আর তার বন্ধু সুরেশ কুমারের কাছে আসে। কুমার তাকে বলে, আমি তো এই সব কাজ বন্ধ করে দিয়েছি, আর আমার পার্টনাররাও এই কাজকে ছেড়ে দিয়েছে, কারণ এই কাজে তেমন কোনো টাকা পয়সা উপার্জন হয় না। আদি তাকে তার গ্রামের পূজার ব্যাপারে বললে কুমার বলে, ঠিক আছে, কিন্তু এখন তো আমার কাছে মাটিও নেই, যদি তোমরা মাটি এনে দাও তাহলে আমি তোমার
তোমাদের জন্য মূর্তি বানিয়ে দেব। এটা শুনে আদি আর সুরেশ তাদের গ্রামে থাকা দিঘির পাশে আসে, কিন্তু সেখানে পুলিশের পাহারা থাকে যাতে কেউ ইল্লিগাল ভাবে সেখান থেকে মাটি চুরি করতে না পারে। দুজনেই পুলিশদের কাছে অনেক রিকোয়েস্ট করে আর পূজার বিষয়টাকেও পুলিশদেরকে এক্সপ্লেইন করে। পুলিশওয়ালারা বলে ঠিক আছে, কিন্তু অন ডিউটি আমি তোমাদের হেল্প করতে পারবো না, এজন্যই 2 দিন পর আমার ডিউটি একটা পলিটিক্যাল প্রোগ্রামে সেট হবে। ওই সময়ে তোমরা এসে চুপচাপ করে যতটুকু প্রয়োজন অতটুকু নিয়ে চলে যাবে, আর হ্যাঁ এইসবের ব্যাপারে কাউকে কিছু বলবে না। অন্যদিকে দেখি মায়ান্ডি তার ক্ষেতের মধ্যে জোর সোরসে কাজ শুরু করে দেয়। মায়ান্ডিকে একাই কাজ করতে দেখে তার বোন এসে তার সাহায্য করে। 2 ভাই বোন মিলে ক্ষেতের মধ্যে কাজ করতে শুরু করে, কিন্তু কাজ করতে করতে তার বোন হাঁপিয়ে যায়, যেটা মায়ান্ডি দেখে তাকে রেস্ট নেওয়ার জন্য পাঠিয়ে দেয়। তারপর বেচারা মায়ান্ডি একাই সব চারাগুলোকে ক্ষেতের মধ্যে লাগিয়ে দেয়। তার কিছুদিন পর মায়ান্ডির বাসায় একটা প্রপার্টি ডিলার আসে। তিনি বলে গ্রামের সবাই সবার জমি বিক্রি করে দিয়েছে, আপনাকেও এগুলো বিক্রি করে দেওয়া উচিত। আপনি আর কত ফসল চাষ করবেন, আপনার তো বয়সও হয়ে গিয়েছে। জমি বিক্রি করে যে টাকা পাবেন ওটা দিয়ে আপনার বাকি জীবন সুন্দরভাবে কাটিয়ে দিয়েন। এটা শুনে মায়ান্ডি একটু রেগে যায়, বলে এটা আমার বাপ দাদার জমি, এটাকে আমি নিজেই হকদার মানি না। আমার হক শুধুমাত্র এই জমিনে ফসল উৎপাদন করে নিজেকে বাঁচিয়ে রাখা। পরবর্তী সময়ে আবার কখনো যদি এই জমিনের ব্যাপারে আমাকে কোনো কিছু জিজ্ঞেস করতে আসলে কিন্তু ভালো হবে না। এই সব শুনে ডিলার একটু ক্ষুব্ধ হয়ে সেখান থেকে চলে যায় আর চিন্তা করে যেভাবেই হোক এই জমিকে হাসিল করবে। এখন পরের দিন যখন মায়ান্ডি তার 2টা গরুকে নিয়ে ক্ষেতের মধ্যে আসে, দেখতে পায় সেখানে 3টা ময়ূর মরে পড়ে আছে। এখন এই অবস্থা দেখে মায়ান্ডির মন অনেক খারাপ হয়, তাকে অনেক কষ্ট লাগে, কারণ এই গ্রামে ময়ূরদের পূজা করা হতো। ভারাক্রান্ত মন নিয়ে ময়ূরগুলোকে তুলে সাইডে নিয়ে গিয়ে মাটি দেওয়ার ব্যবস্থা করে। একটু পরেই পাশ দিয়ে যাওয়া এক অপরিচিত লোক তাকে দেখে ফেলে। ময়ূরগুলোকে তিনি চাইলে মায়ান্ডি বলে এই সব মরে গিয়েছে, তুমি এগুলো দিয়ে কি করবে? আমি এমনিতেই এদের নিয়ে আগে থেকেই চিন্তায় আছি, যান ভাই আপনি আপনার কাজ করেন। মায়ান্ডি তার ক্ষেতের সব কাজকর্ম শেষ করে রাতে যখন বাসায় আসে, দেখতে পায় রামায়া এসেছে। সে আরো একটা মন্দিরে ঘুরে আবার এখানে এসেছে। কথায় কথায় ময়ূরের মৃত্যুর কথাটা রামায়াকে জানায়। রামায়া বলে বাবা আপনি দুঃখী হয়েন না, যে এই পৃথিবীতে এসেছে তাকে একদিন না একদিন যেতেই হবে। এটা শুনে মায়ান্ডি একটু শান্তি তো পায়, কিন্তু সরল হওয়ার কারণেই বেচারা ময়ূরের মৃত্যুতে এতই কষ্ট পায় কি খাবার না খেয়েই ঘুমিয়ে পড়ে। পরের দিন যখন মায়ান্ডি তার খেতে আসে, একটু পর সেখানে একজন পুলিশ এসে জানায় আমি কনস্টেবল, আপনার পক্ষে এফআইআর আছে কি আপনি 3টা ময়ূরকে মেরেছেন, এজন্যই আপনাকে আমার সাথে থানায় যেতে হবে। কনস্টেবল তাকে তার বাইকের পিছনে করে থানায় নিয়ে আসে। এখানে অফিসার কনস্টেবলকে জিজ্ঞেস করে এই মুরব্বী মানুষের কেসের কি কেউ আই উইটনেস আছে? অফিসারের কথার উত্তরে কনস্টেবল ওই মানুষটাকে দেখায় যে মায়ান্ডিকে ময়ূরগুলোকে কবর দেওয়ার সময় দেখেছিল। এদিকে গ্রামে মায়ান্ডিকে দেখতে না পেয়ে তার বোন অনেক চিন্তিত হয়ে পড়ে আর সুরেশকে তাকে খোঁজার জন্য পাঠিয়ে দেয়। সুরেশ তাকে খুঁজতে শুরু করলে গ্রামবাসীরা জানতে পারে মায়ান্ডিকে পুলিশ ধরে নিয়ে গিয়েছে। তারপর কয়েকজন গ্রামবাসী মিলে থানায় এসে স্যারকে বলে তাকে ছেড়ে দিতে। তারা বলে স্যার আপনার কোনো ভুল হয়েছে, আমাদের গ্রামে ইনার থেকে ভালো মানুষ আর কেউ নেই। যে মানুষ পিঁপড়া হত্যাও পাপ মনে করে সে ময়ূর হত্যা কিভাবে করতে পারে? অফিসার গ্রামবাসীদের সব কথা শুনে, কিন্তু মায়ান্ডির বিপক্ষে এফআইআর করা হয়েছে তাই তাকে ছাড়তে পারে না। পরের দিন তাকে কোর্টে নিয়ে আসে। কেসের শুনানি শুরু হয়। জিজ্ঞেস করে আপনি ময়ূরগুলোকে মেরেছেন? মায়ান্ডি বলে আমি তাদেরকে কেন মারবো, তারা তো আগে থেকেই মরে আমার খেতে পড়েছিল, আমি তো তাদেরকে শুধুমাত্র মাটি দিয়ে দিয়েছি। মায়ান্ডির মনুষ্যত্ব দেখে আর তাকে কিছুই জিজ্ঞেস করে না। ওই আই উইটনেসটাকে সামনে আনা হয়। জিজ্ঞেস করে আপনি কি উনাকে ময়ূরগুলোকে মারতে দেখেছেন? লোকটা সত্যি কথাই বলে আমি যখন ওদিক দিয়ে যাচ্ছিলাম তো আমি দেখলাম উনি ময়ূরগুলোকে মাটি দিচ্ছে, আমি ওনাকে ময়ূরগুলোকে মারতে দেখি নাই। এরপর জজ ওই কনস্টেবল এর দিকে তাকায়। তিনি কিছু বলার আগেই মায়ান্ডি বলে বেটি আমি কি এখন বাড়ি যেতে পারি? কারণ আমি আমার ক্ষেতকে ওভাবেই ছেড়ে দিয়ে এসেছি, ক্ষেতের মধ্যে পানি না দিলে আমার ফসল নষ্ট হয়ে যাবে। এটা শুনে জজ সাহেব বুঝতে পেরে যায় এরকম শান্ত স্বভাবের মানুষ এরকম কখনোই করতে পারে না। তাই জজ সাহেব কনস্টেবলের উপর রাগ হয়ে যায়, বলে আপনারা কি এভাবেই মুরব্বী মানুষদের উপর টর্চার করবেন? কনস্টেবলকে বলে আমার 15 দিনের মধ্যে
মধ্যে এই কেসের রিপোর্ট চাই। তারপর আস্তে করে মায়ান্ডিকে বলে, বাবা আপনাকে 15 দিন আমাদের এখানেই থাকতে হবে, ততক্ষণে আপনার কেসের রিপোর্টও চলে আসবে। আর এই কয়দিন আপনার ক্ষেতের দেখভাল কনস্টেবল করবেন, সময় মতো পানি দিবেন, আপনার ফসলের খেয়াল রাখবেন। বেচারা মায়ান্ডি একদম নিশ্চুপ হয়ে থাকে আর তাকে প্রথমবার জেলে আসতে হয়, তাও আবার বিনা কোনো অপরাধে। অন্যদিকে জজের কথা মতো কনস্টেবল সময় মতো খেতে আসে পানি দিতে। প্রথমে তো ওনার অনেক বিরক্ত লাগে, কিন্তু আস্তে আস্তে করে তিনি বিষয়টাকে এনজয় করেন, কেননা এই কাজে স্ট্রেচ আর সময়ের কোনো প্রেশারও নেই। এদিকে গ্রামবাসী মায়ান্ডির আসার অপেক্ষা করে, কিন্তু এসআই মায়ান্ডির রিপোর্ট তৈরি করতে পারে না। তাই জজ সাহেব আবারও কনস্টেবলের উপর অনেক রাগ হয় আর বলে, তাড়াতাড়ি তোমার এসআইকে বলো এই রিপোর্ট তাকে খুব শীঘ্রই কমপ্লিট করে সাবমিট করতে, কেননা ওনার কারণে এই মুরব্বিটাকে বিনা কারণে জেলে থাকতে হচ্ছে। এদিকে বেচারা মায়ান্ডিকে আবারও কিছুদিনের জন্য জেলের মধ্যেই রেখে দেয়। আসলে তার তো নিজেকে নিয়ে কোনো চিন্তা নেই, তার তো ফসল নিয়ে চিন্তা, কারণ সে গ্রামবাসীকে ধান দেওয়ার ওয়াদা করেছে। তারপর আমাদেরকে গ্রামের আরো একটা ক্যারেক্টারের সাথে পরিচয় করানো হয়, যার নাম যোগী। তার একটা হাতি আছে আর সে তাকে তার বাচ্চার মতো ভালোবাসে। যখন সে মায়ান্ডির ক্ষেতের পাশ দিয়ে যাচ্ছিল, প্রপার্টি ডিলারকে সেখানে দেখতে পায়। যোগী তাদেরকে বলে, তোমরা যেদিন মায়ান্ডির জমিনের ব্যাপারে জিজ্ঞেস করতে এসেছিলে, তারপরের দিন থেকেই মায়ান্ডি বাবা জেলে চলে গিয়েছে। এই কথার উত্তরে ডিলার বলে, আমরা ওই ময়ূরগুলোকে মারি নাই। যোগী বলে, আরে আমি তো ওই ময়ূরগুলোর নামই নেই নাই। এই বলে যোগী হাসতে হাসতে সেখান থেকে চলে যায়। এদিকে কিছুদিন পর আবারও মায়ান্ডিকে কোর্টে পেশ করা হয়, যেখানে এসআই আবারও তার রিপোর্ট সাবমিট করতে পারে না। তাই জজ সাহেব অনেক রেগে যায় আর তাকে লাস্ট ওয়ার্নিং দিয়ে দেয়। বুড়ো চাচাকে হিচকিচিয়ে বলে, বাবা আপনাকে 15 দিনের জন্য আবার একবার যেতে হবে। চাচা এবার জজের সামনে মুখ খুলেই ফেলে, বেটি আমি এরকম কি করে দিয়েছি যার জন্য আমাকে এখানে বারবার এভাবে টর্চার করা হচ্ছে? কোনো মরে পড়ে থাকা জানোয়ারকে মাটি দেওয়া কি কোনো গুনাহ? গতবার তো একটা কুকুর ও মরে গিয়েছিল, আমি তো তাকেও মাটি দিয়েছিলাম। আর আমি যখন ছোট ছিলাম তখনও তো অনেক পশু পাখি মরতো, আমি আমার বাবার সাথে তাদেরকেও তো মাটি দিতাম, কিন্তু আজকে আমার জন্য এই সব কেন গুনাহ হয়ে গেল? আর ওই লোকটাও তো বলে দিয়েছে কি আমি ওই ময়ূরগুলোকে মারি নাই, শুধু মাটি দিয়েছি। বেটি আমাকে যাইতে দাও, গ্রামের পূজার দিন সামনে চলে এসেছে, আর আমার ফসলগুলোর ও চিন্তা হচ্ছে। জজ সাহেব মায়ান্ডির কাছে হোপলেস হয়ে যায়, তিনি তার সামনে আর কিছুই বলতে পারে না, কারণ তার পক্ষে এই সবের উত্তর নেই। অন্যদিকে গ্রামে পূজার তৈয়ারি জোর সোরসে চলে, কুমারের মূর্তি বানানো শেষ হয়ে যায়, শুধুমাত্র শুকানোর বাকি। অন্যদিকে আমাদের রামায়াকে দেখানো হয় যে আরো একটা মন্দির দর্শন করে খাবার খাওয়ার জন্য একটা গাছের নিচে এসে দাঁড়ায়। সব সময়ের মতো খাবারের জন্য সে 2টা প্লেট বের করে। তখনই তার চোখ যায় সামনে থাকা একটা সাধুর দিকে, যে একটা ডাস্টবিন থেকে খাবার বের করে খাচ্ছিল। তাই সে উঠে সাধুর কাছে এসে তার একটা প্লেট ওনাকে দেয়, কিন্তু সাধু প্লেটটাকে না নিয়ে বলে, তোমাকে প্লেটটাকে ওই ডাস্টবিনে ফেলতে হবে। রামায়া তাই করে, খাবারের প্লেটটা ডাস্টবিনে ফেলে দিলে সাধু প্লেটটাকে ডাস্টবিন থেকে তুলে খাইতে শুরু করে। রামায়া গাছের দিকে যাইতে ধরলে সাধুটা ডেকে তার মাথায় তিলক লাগিয়ে দেয় আর কিছু ভাগুতি তার হাতের মধ্যে দিয়ে দেয়। রামায়া জিজ্ঞেস করে, বাবা আপনি আমার মাথায় তিলক লাগিয়ে দিয়েছেন, কিন্তু আমার হাতে কেন দিয়েছেন? উত্তরে সাধু বলে, এই ভাগুটি তোমার জন্য নয়, এটা ওই মেয়ের জন্য যে তোমার জন্য ওই গাছটার নিচে অপেক্ষা করছে। এই কথা শুনে রামায়া একদম শক লেগে যায়, কারণ এখন পর্যন্ত সে ছাড়া তার গার্লফ্রেন্ডকে কেউ দেখতে পারে নাই। তাই সে হাত তুলে সাধুকে প্রণাম করে তার গার্লফ্রেন্ডের কাছে ফিরে আসে। এখন কিছুদিন পর সুরেশ ওই ভাগুটিকে মায়ান্ডির কাছে এনে বলে, বাবা রামায়া কিছুদিন আগে আমার কাছে এসেছিল, সে আমাকে তার সাথে একটা পাহাড়ের মধ্যে নিয়ে গিয়েছিল। সে পাহাড়ের শেষে গিয়ে আকাশের দিকে তাকিয়ে থাকে, আবার একটু নিচে নেমে এসে এই ভাগুতি আমাকে দিয়ে বলে কি এটা আপনাকে দিয়ে দেই। এরপর সে যখন আবার পাহাড়ের চূড়ায় গিয়ে দাঁড়ায়, আসমানকে দেখে, তখনই হঠাৎ করে ময়ূরের শব্দ সেখানে আসতে শুরু করে। আর আমি ময়ূরের দিকে তাকাতেই তখনই রামায়া সেখান থেকে গায়েব হয়ে যায়। শুধুমাত্র ব্যাগ 2টাই থাকে, যেগুলো নিয়ে সে সব সময় ঘুরে বেড়াতো। মায়ান্ডি বিষয়টা বুঝতে পেরে যায়, সুরেশকে বলে, রামায়া কোথাও গায়েব হয় নাই, তার যেখানে যাওয়ার ছিল সে সেখানেই চলে গিয়েছে। এই বলে সুরেশ মায়ান্ডির মাথায় তিলক লাগিয়ে দেয়। তারপর আজকে মায়ান্ডিকে কোর্টে পেশ করা হবে, তাই কনস্টেবল তাকে কোর্টে নিয়ে আসে। এখানে তারা জানতে পারে জজ সাহেব আসতে আরো কিছু টাইম বাকি আছে, তাই মায়ান্ডিকে বাহিরে বসিয়ে অপেক্ষা করতে বলে। সেখানে একটা গ্রামের ছেলেকে দেখতে পেয়ে মায়ান্ডি তার পিছনে বসে গ্রামে চলে আসে, আর খেতে আসতেই তার পায়ের মাটি যেন সরে যায়, কারণ সব ফসল নষ্ট হয়ে যায়। এই সব দেখে মায়ান্ডি অনেক কষ্ট পায়, ভিতরে ভিতরে খুব কান্না করে। এদিকে জজ সাহেব চলে আসলে মায়ান্ডির কোনো খবর নেই, তাই কনস্টেবলের উপর অনেক চিল্লাচিল্লি করে, তোমরা একটা বুড়ো মানুষের খবর রাখতে পারো না?
আসল অপরাধীগুলোর কিভাবে খেয়াল রাখবে। যান, উনাকে খুব তাড়াতাড়ি করে খুঁজে নিয়ে আসেন, উনি এমনিতেই আগে থেকেই অনেক ডিস্টার্ব হয়ে আছেন। তারপর দুইটা কনস্টেবল মায়ান্ডির কাছে আসে। দুজনেই তার ক্ষেতকে দেখে তাদের অনেক খারাপ লাগে। মায়ান্ডিকে তাদের সাথে যাইতে বলে। এবার মায়ান্ডি কিছুই বলে না, তাদের সাথে বাইকে করে কোর্টে চলে আসে। জজ সাহেব প্রথমেই উনাকে জিজ্ঞেস করে, বাবা আপনি কোথায় চলে গিয়েছিলেন? আপনার এভাবে যাওয়ার পারমিশন নেই। মায়ান্ডি জজ সাহেবের কথা তো শুনতে পায়, কিন্তু কোনো উত্তর দেয় না, কেননা তিনি তার ফসলের অবস্থা দেখার পর তার কথা বলার শক্তি হারিয়ে ফেলেছে। কনস্টেবল জানায়, ম্যাডাম এটাতে ওনার কোনো দোষ নেই, আপনার আশায় একটু দেরি ছিল তাই তিনি চলে গিয়েছিল, আর তার ফসল পুরোপুরি নষ্ট হয়ে যায়, এই জন্যই তিনি এখন অনেক ডিস্টার্ব হয়ে আছেন। এই কথাতে জজ সাহেব উল্টো কনস্টেবলকেই বকানি দেয়, যদি আপনি তার ফসলের ভালোভাবে দেখভাল করতেন বা এসআই যদি সময় মতো ওনার ফাইল সাবমিট করে দিত, তাহলে ওনার ফসলের সাথে আজ এরকমটা হতো না। আপনাদের তো লজ্জা হওয়া দরকার, আপনাদের কারণে এক মুরব্বী মানুষকে এরকম ঝামেলা সহ্য করতে হচ্ছে। বেচারা মায়ান্ডি তো সব শুনছিল, কিন্তু তার মন তো অন্যদিকে। এক রামায়া মরে যাওয়ার কষ্ট আর ফসল নষ্ট হয়ে যাওয়ার ব্যাপারটা দুটোই তার মনে ঘুরঘুর করছে। এই ফাঁকে জজ বলে, আমি রিপোর্ট পড়ে নিয়েছি বাবা, আপনি এখন বাড়ি যেতে পারেন। কনস্টেবল মায়ান্ডিকে ছেড়ে দেওয়ার জন্য কাগজ তৈরি করে। তিনি এক বেঞ্চে এসে চুপচাপ করে বসে পড়ে আর কাউকেই কিছুই বলে না, যেন তার যাওয়ার ইচ্ছা আর নেই। অন্যদিকে পুলিশেরাও তাদের গল্পে মেতে উঠে, কাগজের দিকে আর মনোযোগ নেই। একটু পরেই জজ সাহেব সেখানে আসলে জিজ্ঞেস করে, বাবা এখনো গিয়েছে কি না? জজ সাহেবকে দেখে এদের গলা শুকিয়ে যায়, তাড়াহুড়া করে কাগজ তৈরি করতে লেগে পড়ে। মায়ান্ডির কাছে এসে দেখে তিনি বেঞ্চে শুয়ে আছে। একটু পরেই সেখানে বাকি পুলিশেরাও চলে আসে। তারা বলে, বাবা আপনি উঠেন, আপনাকে বাসায় ছেড়ে আসি। সবাই এক এক করে মায়ান্ডিকে ডাকে, কিন্তু তার উঠার কোনো নামই নেই। আদৌ তিনি বেঁচে আছেন কি না? তখন ওই ছেলেটা আসে যে মায়ান্ডির কাছে জেলের ভিতরে ফসল চাষের ব্যাপারে শিখছিল। সে বলে, বাবা উঠে যান, আমাকে আপনার কাছ থেকে আরো অনেক কিছু শেখার বাকি আছে। পানি কিভাবে দিতে হবে, বীজগুলোকে কিভাবে সামলে রাখতে হবে। কিন্তু মায়ান্ডি এতেও কোনো সাড়া দেয় না, আর সবাই খুব ঘাবড়ে যায়। কিন্তু তখনই এক ময়ূরের চিৎকারের শব্দ সবার কানে আসে। ওই শব্দকে শুনতেই তিনিও ধূপ করে উঠে যায়। জজ সাহেবকে বলে, বেটি আমি কি এখন আমার বাসায় যেতে পারি? তিনি হেসে বলে, হ্যাঁ বাবা, আমি নিজেই আপনাকে বাসায় ছেড়ে আসব। গ্রামে আসার সাথে সাথে মায়ান্ডি দেখতে পায় গ্রামের সবাই মিলে একসাথে তার খেতে কাজ করছে, আর ইয়োগিও তার হাতির সাথে সবার সাহায্য করছে। এতক্ষণে পুলিশগুলোও তাদের সাথে মায়ান্ডির খেতে কাজ করতে শুরু করে। তারপরেই আসে পূজার সময়, সবাই একসাথে মিলে পূজাটাকে সম্পূর্ণ করে। আর তখন ওই অপেক্ষা হয় আমাদের মায়ান্ডি চাচার। তখন ওই মায়ান্ডি চাচা এন্ট্রি নেয় হিরোর মতন। তার কাঁধে কোনো সাউথ মুভির হাতিয়ার নয়, বরঞ্চ ধান রয়েছে। মায়ান্ডি তাদের ভগবানকে ধানের ফসল সমর্পণ করে। এভাবে সবাই একসাথে মিলে পূজার সম্পূর্ণ কাজ পরিপূর্ণ করে। পরের দিন দেখতে পাই সে তার দুইটা গরুকে নিয়ে আবার ও তার ক্ষেতের দিকে বেরিয়ে পড়ে। ক্ষেতের মধ্যে বসে সামনের দিকে দেখছিল, তখন ওই সেখানে একটা ময়ূর এসে নাচতে শুরু করে, যাকে দেখে সে মনে মনে রামায়ার কথা চিন্তা করে। আর তখন ওই সেখানে বিজলি পড়লে একটু পরেই আমরা দেখতে পাই সেখানে আর ময়ূরটি নেই। আর আমাদের আজকের মুভির গল্প এখানেই শেষ হয়। তো দোস্ত, মুভিটা আপনাদের কাছে কেমন লেগেছে? মুভিটা সাধারণ হলেও অনেক অসাধারণ। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করবেন। আর এরকম ইউনিক মুভি যদি দেখতে চান তাহলে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তাই আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।